শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস বাংলা ব্যাকরণ ক্লাস। এই বাংলা ব্যাকরণ ক্লাসে আলোচনা করব এই কারক অংশ। এই কারক অংশের বেশ কিছু ক্লাস হয়ে গেছে, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আজকে আমরা জানবো এই বাংলা ব্যাকরণের যে কারক অংশ, সেই কারক অংশের যে 6টি প্রকারভেদ রয়েছে, এই 6টি প্রকারভেদের মধ্যে যে কর্মকারক রয়েছে সেই কর্মকারক সম্পর্কে আজকে আমরা জানবো। বাংলা ভাষায় কর্মকারক একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা অনেক শিক্ষার্থী স্পষ্টভাবে বুঝতে পারে না। কিন্তু চিন্তা করো না, আজকের ভিডিওতে আমরা খুব সহজ ও মজার উপায়ে কর্মকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। উদাহরণ সহ শিখব কর্মকারক কি এবং কর্মকারকের প্রকারভেদ, তার সাথে কর্মকারক কিভাবে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু আজকের ক্লাসে আমরা জানবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ব্যাকরণ শেখা হয়ে যাক একদম সহজভাবে। তো চলো শিখে নিই আমরা এই কর্মকারক। আর আলোচনা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক এবং কমেন্ট করে জানাবে। তোমরা আর কিরকম ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কর্মকারক, প্রথমে আমরা জেনে নেব এই কর্ম কি। কর্তা যে কাজ করে তাই কর্ম। এবার আমরা দেখব এই কর্মকারক কাকে বলে। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া বা কাজ সম্পাদন করে তাকে কর্মকারক বলে। তাহলে কর্মকারক কাকে বলে? কর্তা যাকে আশ্রয় করে কাজটা কি করবে? সম্পন্ন করবে। কর্তা যাকে আশ্রয় করে কাজটা সম্পন্ন করবে তাকে আমরা কি বলবো? কর্মকারক বলবো। তাহলে এবার আমরা উদাহরণ সাহায্যে কর্মকারক বিষয়টা পরিষ্কার করে নিই। দেখো উদাহরণ দেখো, প্রথম উদাহরণ হচ্ছে সুরেশ মাটি কাটে। আচ্ছা, এখানে কর্তা কি? কর্তা হচ্ছে সুরেশ। সুরেশ কাকে আশ্রয় করে কাটার কাজটা সম্পন্ন করছে? সুরেশ কিন্তু মাটিকে আশ্রয় করে কাজটা সম্পন্ন করছে কাটার। তাই মাটি হচ্ছে এখানে কি? তাই মাটি হচ্ছে এখানে কর্ম, অর্থাৎ কর্মকারক। তারপরে দেখো, চাষিরা মাঠে ধান চাষ করে। এখানে কর্তা কে? চাষিরা। চাষিরা কাকে আশ্রয় করে চাষ করার কাজটি সম্পন্ন করছে? চাষিরা ধানকে আশ্রয় করে চাষ করার কাজটি সম্পন্ন করছে। তারপরে দেখো, মাধুরী গান গাইছে। মাধুরী গান গাইছে, এখানে কর্তা কি? মাধুরী। কিন্তু এখানে দেখো, কর্তা কাকে আশ্রয় করে গাওয়ার কাজটি সম্পন্ন করছে? কর্তা গানকে আশ্রয় করে গাওয়ার কাজটি সম্পন্ন করছে। তাই গান হচ্ছে এখানে কি? কর্মকারক। তাহলে কর্মকারক আমরা কি জানবো? যে কর্তা যাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন করবে তাকে আমরা কি বলবো? কর্মকারক বলবো। এই কর্মকারককে আমরা সহজভাবে কিভাবে চিনবো তার উপায় সম্পর্কে আমরা কিছু জেনে নিই। কর্মকারককে সহজভাবে চেনার উপায় হচ্ছে, যদি ক্রিয়াপদকে, ক্রিয়াপদ বলতে সমাপিকা ক্রিয়াপদ, এই সমাপিকা ক্রিয়াপদকে কি বা কাকে কোনটি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে কি? কর্মকারক। অর্থাৎ ক্রিয়াপদকে কি বা কাকে কোনটি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। একবার তুমি কি দিয়ে প্রশ্ন করে দেখবে, কি দিয়ে যদি উত্তর না পাও তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে দেখবে, কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর না পাও তাহলে কোনটি দিয়ে প্রশ্ন করে। এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে তোমরা কিন্তু প্রশ্ন করবে। তোমরা যেটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাবে, যদি পেয়ে যাও, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পেয়ে যাও, তাহলে তোমরা ভেবে নেবে এটি হচ্ছে কি? কর্মকারকের উদাহরণ। যেমন এর আগের উদাহরণে দেখো কি দিয়েছিলাম? সুরেশ মাটি কাটে। আচ্ছা, সুরেশ কি কাটে? ক্রিয়াপদ হচ্ছে কি? এখানে কাটে। এই কাটে কে প্রশ্ন করো। কি কাটে? মাটি কাটে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছি? তাই মাটি হচ্ছে এখানে কি? কর্মকারক। তারপরে দেখো, চাষিরা মাঠে ধান চাষ করে। কি করে? ধান চাষ করে। কি করে? ধান চাষ করে। তাই ধান হচ্ছে এখানে কি? কর্মকারক। তারপরে দেখো, মাধুরী গান গাইছে। কি গাইছে? গান গাইছে। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছি? তাই এটি হলো কি? গান হলো কর্মকারক। তাহলে বোঝা গেল কর্মকারককে আমরা সহজভাবে কিভাবে চিনবো। কর্মকারককে আমরা সহজভাবে চিনে নেব, যদি ক্রিয়াপদকে কি, কাকে, কোনটি, এগুলো দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হবে কি? কর্মকারকের উদাহরণ। এবার আমরা দেখে নেব এই কর্মকারকের শ্রেণী বিভাগ। কর্মকারকের শ্রেণী বিভাগের মধ্যে প্রথম আমরা দেখে নেব মুখ্য কর্ম ও গৌণ কর্ম। মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে? তাহলে কোনো বাক্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম এবং প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে। অর্থাৎ এই কোনো বাক্য, সেই বাক্যে কি থাকবে? দুটি কর্ম থাকবে। সেই বাক্যে ক্রিয়ার কটি কর্ম থাকবে? দুটি কর্ম থাকবে। আর দুটি কর্মের মধ্যে যে কর্মটি অপ্রাণীবাচক হবে সেটিকে আমরা কি বলবো? মুখ্য কর্ম বলবো।
আর যে কর্মটি প্রাণীবাচক হবে সেই কর্মটিকে আমরা গৌণ কর্ম বলবো। উদাহরণের সাহায্যে মুখ্য কর্ম গৌণ কর্ম বিষয়টা আমরা পরিষ্কার করে নিই। দেখো, একটি উদাহরণ দেওয়া হয়েছে, স্যার রহিমকে ব্যাকরণ পড়ান। এই পড়ান ক্রিয়াপদের কটি কর্ম রয়েছে? এই পড়ান ক্রিয়াপদের দুটি কর্ম রয়েছে, একটা হচ্ছে রহিমকে আর একটি হচ্ছে ব্যাকরণ। প্রাণীবাচক কর্মটিকে আমরা কি বলবো? প্রাণীবাচক কর্মটিকে আমরা গৌণ কর্ম বলবো এবং অপ্রাণীবাচক কর্মটিকে আমরা মুখ্য কর্ম বলবো। তাহলে বোঝা গেল মুখ্য কর্ম গৌণ কর্ম কি? কোনো বাক্যে ক্রিয়ার দুটি কর্ম থাকবে আর সেই দুটি কর্মের মধ্যে প্রাণীবাচক কর্মটিকে আমরা গৌণ কর্ম বলবো এবং অপ্রাণীবাচক কর্মটিকে আমরা মুখ্য কর্ম বলবো। তাহলে বোঝা গেল। এখানে দেখো, প্রাণীবাচক কর্ম হচ্ছে রহিম, তার মানে রহিম হচ্ছে গৌণ কর্ম, আর ব্যাকরণ হচ্ছে অপ্রাণীবাচক, তাই ব্যাকরণ হচ্ছে মুখ্য কর্ম। এখানে একটা জিনিস খেয়াল করো, সাব পয়েন্ট হিসেবে তোমরা দেখে রাখবে, মুখ্য কর্ম গৌণ কর্মের উদাহরণে দুটি কর্মপদ থাকবে। কি থাকবে? মুখ্য কর্ম গৌণ কর্মের উদাহরণে কিন্তু দুটি কর্মপদ থাকবে। মুখ্য কর্ম কিভাবে চিনবো? মুখ্য কর্মকে কি দিয়ে প্রশ্ন করতে হয়? মুখ্য কর্মকে কি দিয়ে প্রশ্ন করতে হবে এবং বিভক্তি শূন্য হবে। এখানে দেখো, ক্রিয়াপদ কি আছে? পড়ান। আচ্ছা, কি দিয়ে প্রশ্ন করতে হয় মুখ্য কর্মকে, তাই তো? কি পড়ান? ব্যাকরণ পড়ান। ব্যাকরণ কি দিয়ে প্রশ্ন করে ব্যাকরণ উত্তর পেলাম, তাই ব্যাকরণ হচ্ছে কি? মুখ্য কর্ম। এবার দেখো, ব্যাকরণ কর্মতে শূন্য বিভক্তি রয়েছে, ব্যাকরণ এখানে শূন্য বিভক্তি। এবং গৌণ কর্মটি কিভাবে চিনবো? গৌণ কর্মটিকে ক্রিয়াপদ যেটি রয়েছে বাক্যে, সেই বাক্যের ক্রিয়াপদটিকে কাকে দিয়ে প্রশ্ন করব, আর কাকে দিয়ে যদি প্রশ্ন করে যদি উত্তর পেয়ে যায় তাহলে সেটি আমরা কি জানবো? গৌণ কর্ম। আর এই গৌণ কর্মে কে বিভক্তি থাকবে? গৌণ কর্মে কি থাকবে? কে বিভক্তি থাকবে। দেখো, কাকে পড়ান? রহিমকে পড়ান। কাকে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেয়ে গেলাম রহিমকে, তাহলে একটু গৌণ কর্ম। এবার দেখো, এই গৌণ কর্মে কিন্তু কে বিভক্তি রয়েছে, মানে বিভক্তি অবশ্যই থাকবে গৌণ কর্মে। তাহলে বোঝা গেল মুখ্য কর্ম ও গৌণ কর্ম। এবার আমরা দেখে নেব উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। কোন কোন ক্রিয়ার কাজ একটি কর্মের দ্বারা সম্পন্ন হয় না। কি? কোন কোন ক্রিয়ার কাজ একটি কর্মের দ্বারা সম্পন্ন হয় না, পরিপূরক রূপে অপর একটি কর্মপদ ব্যবহৃত হয়। কি বললাম? সংজ্ঞাটা বোঝার চেষ্টা করবে। কোন কোন বাক্যে কি থাকবে? একটি বাক্য থাকবে, সেই বাক্যে একটি ক্রিয়া, কোন ক্রিয়ার কাজ একটা কর্মের দ্বারা সম্পন্ন হবে না। কি? কোন ক্রিয়ার কাজ একটা কর্মের দ্বারা সম্পন্ন হবে না, তার জন্য কি করবে? ওই কর্ম ছাড়া আরেকটি পরিপূরক রূপে অপর একটি কর্মপদ ব্যবহৃত হবে ওই বাক্যে। যদি এরকম দুটি কর্মপদ ব্যবহৃত হয় তাহলে সেই বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মকে বলবো আমরা উদ্দেশ্য কর্ম, আর বিভক্তিহীন অতিরিক্ত কর্মকে আমরা বলবো বিধেয় কর্ম। উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা জেনে নিই। আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি। কি? আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি। এখানে দেখো, চিত্তরঞ্জন দাসকে হচ্ছে এখানে উদ্দেশ্য কর্ম, আর দেশবন্ধু হচ্ছে এখানে কি? বিধেয় কর্ম। সংজ্ঞাতে আমরা কি জেনেছিলাম? যে কোনো কোনো বাক্যে ক্রিয়াপদের একটি কর্মপদ থাকবে, কিন্তু সেই কর্মপদের আরেকটি পরিপূরক রূপে হিসেবে অন্য একটি কর্মপদ ব্যবহৃত হবে, তাকে আমরা কি বলবো? উদ্দেশ্য ও বিধেয় কর্ম। আর তার মধ্যে বিভক্তিযুক্ত কর্মকে উদ্দেশ্য কর্ম বলবো, আর বিভক্তিহীন কর্মকে বিধেয় কর্ম বলবো। এখানে দেখো, এই উদাহরণের মধ্যে কিন্তু আমরা মুখ্য কর্ম গৌণ কর্ম বলবো না। কেন বলবো না? দেখো, মুখ্য কর্ম গৌণ কর্ম উদাহরণে কি থাকবে? প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক। এখানে দেখো, চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু, এখানে দেখো একজন ব্যক্তিকে কিন্তু আমরা বলছি, চিত্তরঞ্জন দাস আর দেশবন্ধু একজনই ব্যক্তি, তাই এখানে মুখ্য কর্ম গৌণ কর্ম হিসেবে নিব না। তাহলে উদ্দেশ্য এবং বিধেয় কর্ম কেন হিসেবে নিচ্ছি? কারণ দেখো, এখানে বলি ক্রিয়াপদ রয়েছে, এখানে বলি ক্রিয়াপদ রয়েছে। এই বলি ক্রিয়াপদের একটি মূল অর্থাৎ স্বাভাবিক কর্ম কি? চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাসকে কেন্দ্র করে আরেকটি কর্মপদ ব্যবহৃত হয়েছে দেশবন্ধু, মানে চিত্তরঞ্জন দাসই তো দেশবন্ধু, তাই ওকে কেন্দ্র করে একটি কর্মপদ রয়েছে, পরিপূরক কর্ম কিন্তু। তাই চিত্তরঞ্জন দাসকে আর দেশবন্ধু হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় কর্ম হিসেবে নিব, মুখ্য কর্ম গৌণ কর্ম হিসাবে নিব না। আশা করি বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর বোঝা গেলেও কিন্তু কমেন্ট করে জানাবে যে সে বোঝা গেছে। কি আলোচনা কেমন লাগছে? আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক শেয়ার করবে। এরপর আমরা দেখে নেব সমধাতুজ কর্ম।
প্রথমে এই সমধাতুজ কথার অর্থ কি সেটা আমরা জানবো। সম মানে কি? সম মানে হচ্ছে সমান, আর এখানে ধাতু তো আমরা জানি ধাতু। আর জ মানে কি? জ অর্থাৎ বর্গীয় জ মানে কি? বর্গীয় জ মানে হচ্ছে উৎপন্ন। বর্গীয় জ মানে কি? বর্গীয় জ মানে হচ্ছে উৎপন্ন। তার মানে সমান ধাতু থেকে উৎপন্ন হবে, সেটাই হচ্ছে কি সমধাতুজ। তাহলে সমধাতুজ কথার অর্থ কি? সমধাতুজ কথার অর্থ হচ্ছে একই বা সমান ধাতু থেকে জন্মে যা। এই সমধাতুজ কর্ম কাকে বলে? একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ সৃষ্টি হলে তবে সেই কর্মপদটিকে সমধাতুজ কর্ম বলে। তাহলে সমধাতুজ কর্ম কাকে বলে? একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ সৃষ্টি হবে। যদি একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ যদি সৃষ্টি হয়, তাহলে সেই কর্মপদটিকে সমধাতুজ কর্ম বলবো। যেমন একটি উদাহরণ দেখো, এখন এক ঘুম ঘুমিয়ে নাও। এখানে ঘুমিয়ে একটি ক্রিয়াপদ রয়েছে, এই ক্রিয়াপদের ধাতু কি রয়েছে? ঘুম। এই ঘুম ধাতু থেকে কিন্তু এই ঘুম কর্মপদেরও কিন্তু সৃষ্টি হয়েছে, মানে একই ধাতু থেকে ক্রিয়াপদ আর কর্মপদ কিন্তু উভয় সৃষ্টি হয়েছে, তাই ঘুম হচ্ছে এখানে সমধাতুজ কর্ম। এখানে একটা জিনিস খেয়াল করো, এই ঘুমকে আমরা সমধাতুজ কর্ম হিসাবে নিচ্ছি, সমধাতুজ কর্তা হিসেবে কেন নিচ্ছি না সেটা খেয়াল করো। আচ্ছা, ক্রিয়াপদ কি রয়েছে? ঘুমিয়ে নাও। আমরা কর্মপদ কিভাবে চিনি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। তাহলে কি ঘুমিয়ে নাও? ঘুম ঘুমিয়ে নাও। তার মানে এটা কি কর্মপদ হিসেবে আছে, কর্তা হিসেবে নাই। আচ্ছা, এবার দেখো এখানেও ঘুম রয়েছে, এখানেও ঘুম রয়েছে, মানে একই ধাতু রয়েছে, তাই এটা আমরা সমধাতুজ কর্ম নিব, সমধাতুজ কর্তা নিব না। কি বোঝা গেছে সমধাতুজ কর্ম? এরপর আমরা দেখে নেব উহ্য কর্ম। কখনো কখনো বাক্যে কর্মপদ অনুপস্থিত থাকে। কোনো বাক্যে এইরূপ কর্মপদ অনুপস্থিত থাকলে তাকে উহ্য কর্ম বলে। তাহলে উহ্য কর্ম কাকে বলে? কখনো কখনো বাক্যে কর্মপদ অনুপস্থিত থাকে, কোনো বাক্যে এইরূপ কর্মপদ যদি অনুপস্থিত থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? উহ্য কর্ম বলবো। যেমন দেখো, ছেলেরা পড়ে। দেখো এখানে কি কর্মপদ রয়েছে যে ছেলেরা কি পড়ছে? নিশ্চয়ই এখানে কর্মপদ নেই। যদি বাক্যে এরকম কর্মপদ যদি অনুপস্থিত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো উহ্য কর্ম। ঠিক আমরা উহ্য কর্তা তো আমরা জেনেছিলাম, কর্তা উহ্য থাকে। বই পড়ে, দেখো এখানে কর্তা উহ্য আছে, কে বই পড়ে? কর্তা নাই। ঠিক সেরকম উহ্য কর্তার মতোই উহ্য কর্মও কিন্তু একই রকম ভাবে উহ্য কর্মতে কর্মপদ উহ্য থাকবে, আর উহ্য কর্তাতে কর্তৃপদ উহ্য থাকে, এটুকু পার্থক্য। তোমরা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে, উহ্য কর্ম আর উহ্য কর্তার মধ্যে গন্ডগোল করবে না। এরপর আমরা দেখে নেব কর্মের বিপসা। এই বিপসা শব্দের অর্থ কি? বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনঃ পুনঃ বা পুনরাবৃত্তি। এই পয়েন্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনঃ পুনঃ বা পুনরাবৃত্তি। বাক্যে একই রূপ বিশিষ্ট দুটি পদ কর্মপদ রূপে ব্যবহৃত হলে তবে সেই কর্মকে কর্মের বিপসা বলে। কি বললাম? বাক্যে একই রূপ বিশিষ্ট দুটো কর্মপদ থাকবে, আর একই রূপ বিশিষ্ট দুটি কর্মপদ যদি বাক্যে কর্মপদ রূপে ব্যবহৃত হয়, তাহলে সেই কর্মপদকে আমরা কি বলবো? কর্মের বিপসা। যেমন এখানে উদাহরণ দেখো, আমি যা যা বলেছি করো। এখানে কর্মপদ কি রয়েছে? যা যা। কি কি বলেছি? প্রশ্ন করো ক্রিয়াপদকে, কি কি বলেছি? যা যা বলেছি। তার মানে যা যা এখানে কি? কর্মের বিপসা। কেন? একটাই কর্ম দুবার ব্যবহৃত হয়েছে, যা যা, তার মানে এটা কর্মের বিপসার উদাহরণ। বোঝা গেছে কর্মের বিপসার উদাহরণ। এরপর আমরা দেখে নেব অক্ষুণ্ণ কর্ম। এই অক্ষুণ্ণ কর্ম, অক্ষুণ্ণ কথার অর্থ কি? অক্ষুণ্ণ কথার অর্থ হচ্ছে অপরিবর্তনীয়। এবার আমরা সংজ্ঞা কি বলছি অক্ষুণ্ণ কর্মের সেটা দেখে নেব। কোন দ্বিকর্ম ক্রিয়া বিশিষ্ট কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করলেও কর্মপদটির যদি কোনো পরিবর্তন না হয়, তবে তাকে অক্ষুণ্ণ কর্ম বলে। অর্থাৎ দ্বিকর্ম মানে দুটি ক্রিয়া বিশিষ্ট কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করবো, মানে এমন একটি বাক্য থাকবে, সেই বাক্যটি কর্তৃবাচ্য থাকবে, আর কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করব আমরা। কর্মবাচ্য পরিবর্তন করার সময় কর্তৃবাচ্যের যে কর্মপদটি রয়েছে, সেই কর্মপদটির কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা কি বলবো? অক্ষুণ্ণ কর্ম বলবো। দেখো উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা ভালোভাবে বুঝে নিই। দেখো, কাজল সজলকে বই দিল। এই কাজল সজলকে বই দিল, কোন বাচ্য? নিশ্চয় কর্তৃবাচ্য আছে। কেন? কর্তৃবাচ্য আমরা চিনব কিভাবে? কর্তৃবাচ্য চিনব এভাবে যে
কর্তার সাথে শূন্য বিভক্তি থাকবে। কি থাকবে? কর্তার সাথে শূন্য বিভক্তি থাকবে। এখানে কাজল কি? কর্তা, তাই এটি হচ্ছে শূন্য বিভক্তি উদাহরণ। এবার দেখো এই কর্তৃবাচ্য থেকে যে কর্মবাচ্য যে চেঞ্জ করলাম, দেখো কর্মপদ কিন্তু চেঞ্জ হয়নি। সজলকে বই, এই কর্মপদের কোনো চেঞ্জ হয়নি। দেখো কাজলের দ্বারা সজলকে বই দেওয়া হলো। সজলকে এখানেও আছে, সজলকে এখানেও আছে, বই এখানেও আছে, বই এখানেও আছে। তার মানে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করার সময় কর্মপদের কোনো চেঞ্জ হয়নি। এই চেঞ্জ না হওয়ার জন্য এই দুটো কর্মপদকে আমরা কি বলবো? অক্ষুণ্ণ কর্ম। আশা করি বোঝা গেছে অক্ষুণ্ণ কর্ম কি। এবার আমরা দেখবো এই বাক্যাংশ কর্ম কি। বাক্যাংশ কর্ম কাকে বলে? কোনো বাক্যাংশ যদি বাক্যের কর্ম হিসেবে কাজ করে তাকে বাক্যাংশ কর্ম বলে। তাহলে বাক্যাংশ কর্ম কাকে বলে? কোনো বাক্যাংশ যদি বাক্যের কর্ম হিসেবে কাজ করে তাকে বাক্যাংশ কর্ম বলে। যেমন দেখো, আমি সুমনকে পাড়া দিয়ে যেতে দেখলাম। দেখো দাগ কিসের নিচে দেওয়া আছে? সুমনকে পাড়া দিয়ে যেতে। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, কারক নির্ণয় করার সময় অবশ্যই কিন্তু নিচে দাগ দেওয়া থাকবে। এখানে দেখো সুমনকে পাড়া দিয়ে যেতে, এটা পুরো বাক্যের নিচে কিন্তু একটা দাগ দেওয়া আছে। আচ্ছা, ক্রিয়াপদ কি রয়েছে? দেখলাম। এখানে দেখলাম ক্রিয়াপদ। আচ্ছা, কি দেখলাম? সুমনকে পাড়া দিয়ে যেতে, তাই তো? কি দেখলাম? সুমনকে পাড়া দিয়ে যেতে। তার মানে এই কর্মপদটি একটা বাক্যের কর্ম হিসেবে কাজ করছে, একটা বাক্যাংশ হিসেবে কাজ করছে। তাই এটি হচ্ছে কি? বাক্যাংশ কর্মের উদাহরণ। এখানে বাক্যাংশ কর্মের উদাহরণে একটি সাব পয়েন্ট হিসেবে আমরা কি দিয়েছি দেখো, সমাপিকা ক্রিয়াপদ ছাড়া। সমাপিকা ক্রিয়াপদ কি? দেখলাম। এই সমাপিকা ক্রিয়াপদ ছাড়া একের বেশি পদ নিয়ে গঠিত। দেখো একের বেশি পদ, 1 2 3 4, একটার বেশি পদ নিয়ে গঠিত হয়েছে এই কর্মপদটি। এটাই হচ্ছে কি? বাক্যাংশ কর্ম। তার মানে বাক্যাংশ কর্মের আমরা কিভাবে চিনব? যে সমাপিকা ক্রিয়াপদ ছাড়া একের বেশি নিয়ে যদি কোনো কর্মপদ হিসেবে গঠিত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? বাক্যাংশ কর্ম বলবো। এরপর আমরা দেখে নেব উপবাক্যীয় কর্ম। কোন কোন বাক্যে কি থাকে? একাধিক খণ্ডবাক্য থাকলে প্রত্যেকটি খণ্ডবাক্যকে কি বলা হয়? উপবাক্য বলা হয়। কি? কোন বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকলে প্রত্যেকটি খণ্ডবাক্যকে কি বলে? উপবাক্য বলি। আর উপবাক্যগুলির মধ্যে যেটি বা যেগুলি কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্যীয় কর্ম বলে। এখানে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। বাক্যাংশ কর্ম আর উপবাক্যীয় কর্মের মধ্যে গন্ডগোল করবে না, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো, জলই জীবন এ কথা সবাই জানে। এবার তোমরা বলবে এখানে তো একটা বাক্যের অংশ আছে, তাহলে এটা বাক্যাংশ কর্ম কেন হচ্ছে না? দেখো এখানে দেখো দুটি কিন্তু খণ্ডবাক্য রয়েছে, একটি জলই জীবন আর একটা হচ্ছে এ কথা সবাই জানে। তার মানে যদি কোনো বাক্যে দুটি খণ্ডবাক্য থাকে তাহলে কিন্তু সেটা আর বাক্যাংশ কর্ম হিসেবে ব্যবহৃত হবে না, সেটা উপবাক্য কর্ম হিসেবে ব্যবহৃত হবে। এবার দেখো জলই জীবন, এই বাক্যটি কি? এতে জলই জীবন, এটা তো একটা পুরো খণ্ড বাক্য। আর এই খণ্ড বাক্যটি কি? কর্মপদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই জলই জীবন হচ্ছে উপবাক্যীয় কর্ম। বাক্যাংশ কর্ম কেন হচ্ছে না? দেখো বাক্যাংশ কর্মটা আমরা কি জেনেছিলাম? সমাপিকা ক্রিয়াপদ ছাড়া যদি কোনো কর্মপদ একের বেশি নিয়ে যদি গঠিত হয় তাকে আমরা বাক্যাংশ কর্ম বলছি। আচ্ছা, এখানে সমাপিকা ক্রিয়াপদ কি আছে? সবাই জানে, অর্থাৎ জানে ক্রিয়াপদ। তো জানে ক্রিয়াপদে কি একের বেশি কর্মপদ কি? এগুলো এগুলো কি আছে? নিশ্চয়ই এগুলো নাই। এখানে খেয়াল করতে হবে এই বাক্যের মধ্যে কিন্তু দুটি খণ্ড বাক্য আছে। জলই জীবন একটা বাক্য, এ কথা সবাই জানে এটি একটি বাক্য। আর তার মধ্যে একটি বাক্য, একটি খণ্ড বাক্য কর্মপদ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি আমরা উপবাক্য কর্ম হিসেবে নিব। দেখো বাক্যাংশ কর্মে দেখো এখানে কিন্তু দুটি খণ্ড বাক্য নেই। দেখো আমি সুমনকে পাড়া দিয়ে যেতে দেখলাম, এখানে কি দুটি খণ্ড বাক্য আছে? নিশ্চয়ই নেই। তাই এটি আমরা বাক্যাংশ কর্মরূপে নিব, উপবাক্য কর্মরূপে নিব না। কি বোঝা গেছে এবার বাক্যাংশ কর্ম উপবাক্য কর্মের মধ্যে পার্থক্য কতটুকু? এরপর আমরা দেখে নেব অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম কাকে বলে? কোন বাক্যে কোনো অসমাপিকা ক্রিয়াপদ ভাববাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হলে তা কর্মরূপ পায়। কি? বাক্যে কোনো অসমাপিকা ক্রিয়াপদ ভাববাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হলে তা কর্মরূপ পায়। সেই কর্মরূপ পাওয়া ভাববাচক বিশেষ্যকে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলে। যেমন উদাহরণ দেখো, প্রশান্ত খেতে বসলো।
কি প্রশান্ত খেতে বসলো। এখানে খেতে হচ্ছে কি অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। দেখো এখানে খেতে, খেতে তো একটা অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম মনে হচ্ছে না, কারণ এটা দ্বারা কি কাজ করা বোঝাচ্ছে। এবার কি বিশেষ্য, বিশেষ্যকে এটা দেখো প্রশান্ত বিশেষ্য, বিশেষ্য রূপে একটি অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম হিসেবে বসেছে। কি বসলো, খেতে বসলো, তাই এটি হচ্ছে কি অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। মানে অসমাপিকা ক্রিয়ারূপী কর্মতে এইটুকু তোমরা খেয়াল রাখবে যে যে কর্মটা অসমাপিকা ক্রিয়ারূপে কাজ করবে সেটাই হবে কি অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। এই ছিল কর্মকারক নিয়ে আলোচনা। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।